আমাদের আজকের বিষয় পুরুষদের সমস্যা ইরেকটাইল ডিসফাংশন। দর্শক, আজকে এই বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন নিউ ইয়র্ক থেকে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর মঞ্জুর মোর্শেদ। তো ডক্টর মঞ্জুর মোর্শেদ, আজকে যে বিষয়টা আমরা কথা বলবো যে ইরেকটাইল ডিসফাংশন, তো স্বাভাবিকভাবেই একটু যদি বলেন, অনেকে হয়তো জানেন বিষয়টা, কিন্তু আমরা যদি একটু সহজভাবে বললে কি বলা যায়, এটা কি কি ধরনের সমস্যা? জি, অ্যাগেন ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে যে পুরুষদের যে ইরেকশন হয়ে থাকে যে ইন্টিমেসির সময়, এবং সেই ইরেকশনটা যদি আপনার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যদি এটি ইরেক্টেড না থাকে, ওইটিকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। তো এই টাইমটা কি কোনো এমন কোনো একটা রেঞ্জে বলা যায় যে এই সময়টা থাকতে হবে, এরকম কোনো টাইম আছে কি? জি, তো সেটি বলার আগে আমি তাহলে একটা শব্দ উল্লেখ করতে, যেটিকে আমরা প্রিমেচিউর ইজাকুলেশন বলে থাকি। প্রিমেচিউর ইজাকুলেশন হচ্ছে যে আপনার পেনিট্রেশনের পার্টনারের পেনিট্রেশনের উইদিন 1 মিনিটের ভিতর যদি আপনার সেটি নিস্তেজ হয়ে যায় কিংবা ইজাকুলেশন হয়ে থাকে, সেটিকে আমরা প্রিমেচিউর ইজাকুলেশন বলে থাকি। এখন এইটি অতিক্রম করার পরে 5 মিনিটস টু 10-12 মিনিট যদি থাকে, সেটি হচ্ছে যে আপনার মোটামুটি নর্মাল টাইম। আচ্ছা। কিন্তু এর এদিক সেদিক যদি হয়ে থাকে কিংবা কম হলে, তখন আমরা সেটাকে ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। তো এই সমস্যাটা আমরা এই বিষয়ে অনেক কথা শুনি, আমরা অনেক সময় শুনি যে এটা অনেকটা মানসিক বিষয়, সাইকোলজিক্যাল বিষয়, পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সেগুলো একটা বিষয়। তো নানান বিষয় শুনি, শারীরিক কিছু সমস্যা থাকতে পারে। তো এটার হার কিরকম, কতটা দেখা যায় মানুষের মধ্যে, এরকম কোনো পরিসংখ্যান আছে কি? জি, আপনার একটা পরিসংখ্যানে আমি দেখেছি যে আপনার 40 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ টু 70 ইয়ার্স, মোর দেন 50% আমেরিকান পপুলেশন আপনার কোনো না কোনোভাবে ইরেকটাইল ডিসফাংশনে ভুগতেছেন। এটি সবার এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, তবে কোনো না কোনোভাবে এটি প্রভাব আছে, এবং অবশ্যই ইন্টারন্যাশনালিও এটি একই হয়। এটার পিছনে কিছু কারণ আছে। তো হঠাৎ করে আপনি কেন উদ্যোগী হলেন এই বিষয়ে কথা বলার জন্য? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন সেটি। যেহেতু আমি হার্ট বিশেষজ্ঞ, সেক্সুয়াল হেলথের সাথে হার্টের অনেক সম্পৃক্ততা আছে। সেক্সুয়াল হেলথ, বিশেষ করে পিনাসের যে সার্কুলেশনটা যদি ভালো না হয়ে থাকে, তখন ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। এবং আপনি ধরে নেবেন যে কারো যদি ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে, সেই সাথে সাথে তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, পায়ের রক্ত সঞ্চালনটা কমে যাওয়া, এগুলোর রিস্কটা অসম্ভব বেড়ে যায়। তো সুতরাং এটি আপনাকে একটা অ্যালার্মিং সাইন দিচ্ছে যে আপনি যদি ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে, তার কোনো না কোনো জায়গায় আপনার সার্কুলেশনে কোনো প্রবলেম থাকার সম্ভাবনা খুবই বেশি। তার হচ্ছে যে এই ধরনের সমস্যা যাদের আছে, তাদের হয়তো বা আপনি যেটা বললেন যে শরীরের বিভিন্ন জায়গার যে রক্তনালীগুলো আছে, সেইগুলোতেও রক্ত সরবরাহ কম। জি, এই রক্ত সরবরাহ কমের কারণে কিন্তু হার্টের রক্ত সরবরাহ কম হলে আমরা জানি যে হার্ট অ্যাটাক হয়। আপনি যেগুলো বললেন যে পায়ের যে সমস্যাগুলো হচ্ছে, পায়ে যদি রক্ত সঞ্চালন কম থাকে, সেক্ষেত্রে পায়ের সমস্যা হতে পারে। আপনি আসলে খুব সুন্দরভাবে বললেন বিষয়টা। আসলে এভাবে আমরা কখনো আসলে চিন্তা করি না। যে তো ওভারঅল যদি বলেন যে মূলত কি কারণের পিছনে দায়ী? আচ্ছা, এটি একটু প্রশ্নটার উত্তর একটু বড় হবে, যেহেতু এখানে আমরা যখন ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি, ইরেকশন ব্যাপারটা শুধুমাত্র আপনার যে শুধু ব্লাড সার্কুলেশন যেটা বলছি, শুধু সেটি নয়। যদিও মেজর পার্টটা হচ্ছে যে সার্কুলেশন, রক্ত সরবরাহটা, রক্ত সরবরাহটা। সেই সাথে সাথে আপনার সাইকোলজিক্যাল ব্যাপার আছে। সাইকোলজিক্যাল ব্যাপারে আমি বলতে চাচ্ছি যে আপনার মুডটা কীরকম। যে কোনো ইন্টিমেসিতে আপনার একটা মুডের দরকার হয়, সেটি ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, তারপর আপনার পারফরমেন্স অ্যাংজাইটি হতে পারে, তারপর এগুলিতে আছে। আচ্ছা, তারপর আপনার বিভিন্ন ধরনের যে ব্রেইন থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়ে থাকে, আপনি জানেন আমাদের শরীরের ব্রেইন থেকে যে এন্ডোরফিনগুলো নিঃসৃত হয়ে থাকে, যেমন ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, এগুলি যে মুডকে যে স্টেবিলাইজ করে থাকে, সেগুলির ব্যাপারে আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্স বলতে আপনি জানেন আমাদের হাইপোথ্যালামাস থেকে যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা, যে পিটুইটারি গ্ল্যান্ডের উপর যখন এটি এফেক্ট করে, সেখান থেকে যে লিউটেনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেগুলো আসে, সেটি আপনার এই টেস্টিকেল কিংবা ওভারি যে ফাংশন যেভাবে করা উচিত। এবং আমি এখানে যেহেতু পুরুষদের হেলথের কথা বলবো, সেই লিউটেনাইজিং হরমোনটা যে লাইডিক সেল, যে টেস্টিসের মধ্যে যে লাইডিক সেল আছে, সেটার উপর প্রভাব
পড়লে তারপর যে স্পার্ম তৈরি হওয়া, স্পার্মাটোজেনেসিস হওয়া, তো সুতরাং এগুলো সবই ইনভলভ। এখানে শুধু ইরেকশন কিংবা এই জিনিসটি শুধু একটা জিনিসের উপর না, এখানে সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এখানে ফ্লোর ব্যাপার আছে, ভাস্কুলার, এখানে আপনার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে কিনা সেটির ব্যাপার আছে। যে কোনো যদি পাতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনার এটির ব্যাপারে কিন্তু প্রভাব পড়তে পারে। তো সেটি আপনাকে দেখতে হবে ডাক্তার হিসাবে যে কোনটিতে আপনার এই প্রবলেমটা হচ্ছে। অনেক ধন্যবাদ। একটা জিনিস আমার মনে হয় যে মানে সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে বিভিন্ন কারণে একটা ধারণা তাদের মধ্যে আছে, সেটা তারা মনে করেন যে পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন সেটার মাত্রা যদি কম থাকে তাহলে সেটা হয়। তার মানে আপনার কথা বুঝলাম যে না, শুধু সেটাই কোনো কারণ না। যেটা বলছেন সেটা ঠিক, যে টেস্টোস্টেরন যদি কম হয়ে থাকে তখন পুরুষদের যে লিবিডো থাকে, আকাঙ্ক্ষা থাকে, তারপর ইরেকশন, এগুলো কমে যাবে। কিন্তু টেস্টোস্টেরনটা সদল ভাই আপনি জানেন যে টেস্টোস্টেরন শুধু যে আমাদের সেক্সুয়াল মেল সেক্সুয়াল হরমোন, যেটি আমাদের মায়ের পেটে থাকা অবস্থায় মেয়ে বা ছেলে ডিফারেন্সিয়েট করে থাকে, এবং এটার পরে সেকেন্ডারি যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক যেমন পুরুষদের বিয়ার্ড বা গোপ বা কিংবা আরো অন্যান্য জায়গায় যে সবকিছু হয়ে থাকে, তারপর মাসল ডেভেলপ, হ্যাঁ, তারপর আপনার যে এনার্জি লেভেল, এগুলো সবকিছু একটা পুরুষালী ভাব যেটা থাকে, হ্যাঁ, এগুলো থাকে। কিন্তু এট দ্য সেম টাইম যদি সেই টেস্টোস্টেরনটা যদি আবার মেয়েদের বেশি হয়ে থাকে তখন আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলেন, কিংবা একটু যেটাকে আমরা প্লিজ অন্যভাবে নেবেন না, অনেক সময় আমরা বলে থাকি টম কি না বলে টম বয় না বলে, হ্যাঁ, এরকম আর কি। তারপর আনওয়ান্টেড যে হেয়ারগুলা মেয়েদের দেখা যায়, এগুলো হতে পারে। আবার আপনার খেয়াল রাখতে হবে এই টেস্টোস্টেরনের পরিমাণ যদি আপনার বেশি হয়ে যায়, সেটি অ্যারোম্যাটাইজেশন হয়ে আপনার অ্যাস্ট্রোজেনটা বেড়ে গেলে তখন দেখা যায় যে পুরুষদের অনেক সময় আপনার গাইনোকোমাস্টিয়া হয়ে থাকে, মিনস বড় স্তন হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, হ্যাঁ, তারপর আপনার পায়ের লোমটা হয়তো চলে যায়, মাসটা কমে যায়, এই ধরনের অনেক প্রবলেম হতে পারে। তবে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে হ্যাঁ, টেস্টোস্টেরন অনেক ভূমিকা পালন করে, হতে পারে কাজে কিন্তু এটাই একমাত্র কারণ না, যেটা বললেন। অনেক ধন্যবাদ। তো যেহেতু আপনারা কার্ডিওলজিস্ট, আপনারা অনেক ওষুধ ব্যবহার করেন এবং বিভিন্ন চিকিৎসার জন্য মানুষকে অনেক রকম ওষুধ নিতে হয়, তো এরকম ভাবে কি বলা যায় যে কিছু কিছু ওষুধ মানে চিকিৎসার জন্য নিচ্ছেন সেগুলোর কারণে এরকম হতে পারে? হ্যাঁ, এটা তো প্রত্যেক ড্রাগের একটা সাইড এফেক্ট থাকে। যে কোনো ওষুধ নিলে, বিশেষ করে আমি এখন যদি বলে থাকি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন, অনেক অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনে আপনার ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। আমার কাছে অনেক রোগী আসে যে আমি এই ওষুধটা নিব না, কারণ এতদিন ওর ইরেকশন ভালো ছিল, হ্যাঁ, যেমন আমি মেটোপ্রোলোলের কথা বলে থাকি, সেটি হতে পারে, হ্যাঁ। তারপর আপনার অ্যাটেনোল খুবই কমন মেডিসিন, বিটা ব্লকার, এগুলোর জন্য হতে পারে। এই ছাড়াও আপনার সাইকিয়াট্রিক মেডিসিন, ডিপ্রেশনের মেডিসিন, পার্কিনসনের মেডিসিন, অ্যান্টি এপিলেপটিক মেডিসিন, বারবিচুয়েট, এই ধরনের অনেক মেডিসিন। সেগুলিকে অনেক বেশি সমস্যা করে, মানে আপনারা তো চিন্তা করবেন যে রোগীর মানে লাভ কোনটাতে হয়, কারণ তাই না, কারণ অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধগুলো তো আর বন্ধ করা যাচ্ছে না। তখন কি হয়, যেমন ধরুন আমি একটা করি, যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। যেমন আমার কাছে একটা পেশেন্ট আসলো, বললো যে মেটোপ্রোল খাওয়ার পরে এর এখন ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এখন ইরেকশনের ডিস্টার্ব হচ্ছে। তখন আমি সেটাকে চেঞ্জ করে দিয়ে তখন আমি হয়তো বায়োস্টলিক দিয়ে, বায়োস্টলিকের মধ্যে এই ইয়েটা নাই, এই সমস্যাটা হয় না। তো অনেক সময় পেশেন্টেরা হয়তো অনেক সময় আপনার খুব অ্যাপ্রোচও করে না, ডাক্তারকে বলেও না, মনে করে যে এটা বুঝি এইজিং প্রসেস বা অন্য কোনো কারণে হচ্ছে, লজ্জা হয়তো অনেক সময় বলে না। কিন্তু কেউ যদি একটু অ্যাপ্রোচেবল হয়ে থাকে, ডাক্তাররা যদি ফ্রেন্ডলি হয়ে থাকে, তাহলে বললে তখন এরকম মেডিসিন অ্যাডজাস্ট করা যেতে পারে। মানে কিন্তু এই ধরনের ওষুধের জন্য যদি ইরেকটাইল ডিসফাংশন হয়, সেক্ষেত্রে কি রোগীরা বুঝতে পারেন জিনিসটা, না, এই পরিবর্তনটা খুব সহজে বুঝতে পারেন। তো আরো কিছু ওষুধের কথা শুনি যে মানে অপব্যবহার করে অনেক ওষুধের, হ্যাঁ, যেটা আমরা যদি এভাবে বলি যে বিনোদনমূলক কিছু ওষুধ আছে, তো সেগুলোর কথা কি একটু বলবেন? এই জিনিসটা আমি বলবো যে অবশ্যই জানানো দরকার, কারণ আমাদের উঠতি বয়সের যে ছেলে মেয়েরা অনেক সময় মনে করেন যে অ্যালকোহল বা অন্য কিছু ড্রিঙ্ক করলে, রিক্রিয়েশনাল ড্রাগ, এগুলোতে অনেক আনন্দ পাওয়া যায়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদের শরীরের অনেক রিস্ক নিচ্ছেন। যেমন আমি একটু করে বলি, যেমন অ্যালকোহল আপনার এটিকে সামান্য আপনার ব্রেনকে অ্যালার্ট করার পরে সিটেটিভ স্টেজে চলে যায়, এবং এটি আপনাকে কিন্তু পরবর্তীতে ইরেকটাইল ডিসফাংশন করবে। আপনি খেয়াল করছেন কিনা জানি না সদল ভাই, যারা বেশি করে ড্রিঙ্ক করে তাদের অ্যাবডোমিনাল ওবেসিটিটা বেড়ে যায়, এবং তাদের অনেক সময় দেখবেন গাইনোকোমাস্টিয়া অনেক সময়, হ্যাঁ, তারপর ওদের পায়ের দিকে দেখবেন চুল নেই,
হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে এই যে টেস্টোস্টেরনটা অ্যারোমাটাইজেশন হয়ে এস্ট্রাডিওলটা বেশি হয়ে গেছে এবং এই ফিমেল হরমোনটা বেশির জন্য আপনার এই পরিবর্তনটা হচ্ছে। তখন টেস্টোস্টেরনটা কমে গেল এবং এর ফলে তারপর ইরেকশন হবে না। এটা গেল আপনার অ্যালকোহলের ব্যাপারে। তারপর বিভিন্ন ধরনের মারিওয়ানা এখন যদিও আমাদের বিভিন্ন প্রায় অনেক স্টেট এটা লিগালাইজ করছে, কিন্তু আমি একদম বলবো যে এটি অনেক ক্ষতিকর দিক আছে। আপনারা শুধু ভাববেন না যে হ্যাঁ এটি খেলে কিছুটা পেইন, একদম ইয়ে না। এইটিতে এখন ইদানিং অনেক রিসার্চ হচ্ছে, অনেক ধরনের খারাপ খারাপ অনেক কিছু আমরা জানতে পারছি। হ্যাঁ, তো সুতরাং ম্যারিওয়ানার ব্যাপারে, তারপর ওপিওয়েড, কোকেইন, হ্যাঁ অনেক, এগুলি সবই কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন করবে। তো এগুলোর কারণে যদি কারো ইরেকটাইল ডিসফাংশন হয় সেটা কি মানে রিভার্সিবল, মানে সেটা কি এগুলো ছেড়ে দিলে আবার ধীরে ধীরে স্বাভাবিক হবে তার অবস্থাটা? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। যদি ওষুধের মাধ্যমে হয়ে থাকে এবং সর্বপ্রথম আমাদেরকে এটি মিনিমাইজ থেকে ডিসকন্টিনিউ করতে হবে এবং এটার পরে পেশেন্টই বুঝবে যে কতটুকু ওর ইমপ্রুভমেন্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে যে এটা একটা সুযোগ আছে, এটা চিন্তা করার কিছু নাই। মানসিক সমস্যার জন্য কি হতে পারে? জি, মানসিক সমস্যার জন্য অবশ্যই, যেমন আপনি যদি স্ট্রেসে থাকেন আপনার তখন যে কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, তখন আপনার অনেক ডিপ্রেশন, অ্যাংজাইটি থাকলে কিংবা একবার যদি এগুলোতে হয়ে থাকে, যদি আপনার পারফরমেন্সটা যদি ভালো না হয়ে থাকে, পরবর্তীতে সেটি মাল্টিপ্লাই আকারে হয়ে যেতে যে হ্যাঁ আমার তার হবে না, পারফরমেন্স অ্যাংজাইটির মধ্যে জি, তখন এটা মাল্টিফিকেশন হয়ে যায় এত এক্সপোনেনশিয়ালি, তখন পারফরমেন্স অ্যাংজাইটি আরো বেশি হয়ে থাকে। তো সুতরাং তখন কনসেন্ট্রেটটা তখন কি হয়ে যায়, আস্তে আস্তে প্রিমেচুর ইজাকুলেশনের দিকে হয়ে থাকে, অনেক সময় সেমি ইরেক্টেড পেনিট্রেশন হয়ে থাকে এবং যার কারণে আবার অন্য ধরনের প্রবলেম হতে পারে। কিভাবে ইভালুয়েট করেন পেশেন্টকে? জি, যেহেতু এখানে 3টি কম্পোনেন্ট, সাইকিয়াট্রিক কম্পোনেন্ট আছে, সুতরাং সেইভাবে প্রশ্নগুলো করতে হবে সাইকিয়াট্রিক কোনো ইনভলভ কিনা, বিভিন্ন ধরনের স্ট্রেস, অ্যাংজাইটি সবকিছু মিলে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট গেল। তারপর যে হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা সেটির দিকেও খেয়াল রাখতে হবে। তো তারপর আপনার হচ্ছে ভাস্কুলার প্রবলেম কিনা সেটি জানতে হবে। আচ্ছা, এখন ব্লাড টেস্টের ব্যাপারে যদি বলি, সর্বপ্রথম ডায়াবেটিস আছে কিনা, ব্লাড গ্লুকোজ কীরকম, হিমোগ্লোবিন A1C কীরকম সেটা দেখতে হবে, ব্লাড গ্লুকোজটা ডায়াবেটিসটা কন্ট্রোল কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, এটির সাথে আরেকটা জিনিস দেখতে হবে, যেমন আপনার ফাস্টিং ব্লাড গ্লুকোজটা দেখতে হবে, যেটা 75 গ্রাম আপনার গ্লুকোজ দেওয়ার পরে, সুগার দেওয়ার পরে, তারপর আপনার ব্লাড গ্লুকোজটা কেমন এবং সেটার সাথে সাথে ইনসুলিন লেভেলটা কিরকম, কতক্ষণ পরে, 1 থেকে 2 ঘন্টা পরে। হ্যাঁ, তো এটাতে ফাস্টিং ইনসুলিনটা কেমন, মেটাবলিজমটা কেমন সেটা দেখতে হবে। আচ্ছা, তারপর আপনার অনেক সময় লিভার ফাংশন যদি খারাপ হয়ে থাকে, সিরোসিস যেমন, হ্যাঁ লিভার ফাংশন প্রবলেম হলে সেটার জন্য প্রবলেম হতে পারে, সেই জন্য আমরা LFT লিভার ফাংশন টেস্ট করে থাকি। তারপর আপনার অনেক সময় ক্রনিক কিডনি ডিজিজ হলে সেটা জন্য প্রবলেম হতে পারে, সেটা করা যেতে পারে। তারপর আপনার এরপরে আপনার কোলেস্টেরলের প্রবলেম আছে কিনা, লিপিড প্রোফাইলটা দেখা যেতে পারে। এরপরে আপনার বিভিন্ন ধরনের হরমোনের প্রবলেম আছে কিনা। হরমোনের প্রবলেম বলতে আপনার ব্রেইনের প্রথম থেকে প্রোল্যাকটিন থেকে আরম্ভ করে, প্রোল্যাকটিনের মাত্রা বেশি হয়ে গেলে আপনার টেস্টোস্টেরন কমে যাবে। সুতরাং প্রোল্যাকটিনোমা কিনা, প্রোল্যাকটিন আছে কিনা সেটা দেখতে হবে। যেটা আমি গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কথা বললাম সেটা দেখতে হবে। সেটার সাথে সাথে আপনার লিউটোনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সেটা দেখতে হবে। আবার টেস্টোস্টেরন যেটি আপনি বলছেন, টেস্টোস্টেরন দেখতে হবে। সেই টেস্টোস্টেরনটা শুধু টোটাল টেস্টোস্টেরনটা দেখলে হবে না, ফ্রি টেস্টোস্টেরনটা দেখতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম এই টেস্টোস্টেরনটা কিন্তু নিতে হবে সকাল 8টাতে সবচেয়ে বেশি টেস্টোস্টেরন থাকে এবং রাতের 9টায় সবচেয়ে কম থাকে। হ্যাঁ, তো সুতরাং ওই যখন বেশি থাকে ওই সময় টেস্টোস্টেরনটা নিতে হবে, তাও ফাস্টিং। আচ্ছা, এবং সেটার সাথে সাথে আপনার যেহেতু টেস্টোস্টেরনগুলো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের সাথে অ্যাটাচ হয়ে থাকে, সুতরাং সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনটা দেখতে হবে। এবং এই যে আমি বললাম, হয়তো আরও 2-1টা জিনিস আরও হয়তো আমি তারপর আপনার 17 হাইড্রক্সি প্রোজেস্টেরন, তারপর ডাইহাইড্রো DHEA, এগুলো সব কিন্তু আপনাকে ব্লাড টেস্ট হিসাবে দেখতে হবে যে কোন জায়গায় প্রবলেম। এবং আমরা যেটা জানি যে ডায়াবেটিসের রোগীদের এই ধরনের সমস্যা বেশি হয়, সেক্ষেত্রে আপনি বললেন যে 75 ফাস্টিং থাকার পরে 75 গ্রাম
সুগার খাওয়ার পরে 2 ঘন্টা পরে দেখতে হবে। তো 2 ঘন্টা পরে মানে আপনি কতটা আশা করেন যে এতটা থাকলে ভালো? কিন্তু কোনো অবস্থাতেই আপনার যদি 200 অ্যান্ড অ্যাবাভ হয়ে থাকে তার মানে, এবং সেটা যদি সাস্টেইন করে থাকে সেটি ঠিক না। আমরা যখনই কোনো কার্বোহাইড্রেট বা সুগারের ফুড খেয়ে থাকি আমাদের ব্লাড গ্লুকোজ বাড়বে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উইদিন 1 আওয়ার এটি কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। কিন্তু ডায়াবেটিসের জন্য এটি হয় না, মানে সাধারণত 200 এর বেশি হলেই সমস্যা। 200। আচ্ছা, তো মানে এক্ষেত্রে কি মানে চিকিৎসা নিশ্চয়ই আছে, আমরা অনেক সব রোগীরই তো চিকিৎসার কথা শুনি, এটারও চিকিৎসার কথা নিশ্চয়ই আছে। তো আপনি যদি আমাদেরকে বলেন যে মানে কি ধরনের চিকিৎসা পদ্ধতি আছে? একটা হচ্ছে যে মানে এমনকি আমরা অনেক সময় শুনি, অনেক সময় অনেকে বলেন যে ব্যায়াম করবেন, হ্যাঁ ব্যায়াম করলে অনেক সমস্যার সমাধান এটা হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, টেস্টোস্টেরন বাড়বে, এগুলি বলেন। আবার এই যে মানসিক দুশ্চিন্তার কথা বলছেন যে সেটা যতটা মানে নিজেকে যতটা মানসিক দুশ্চিন্তা মুক্ত রাখা যায়, এবং তারপর ওষুধের কথা আসে। তো আপনি যদি সার্বিকভাবে বলেন যে আসলে সবারই কি ওষুধ লাগবে, না কিভাবে চিকিৎসাটায় ঢুকবে মানুষটা? না, তো এখন অ্যাগেইন আমি যেটি বললাম এটা কোন স্টেজে কোন পর্যায়ে আছে, এটা কি মানসিক না ভাস্কুলার প্রবলেম না হরমোনাল প্রবলেম, স্টেজটা বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, স্টেজটার পরে আপনাকে সেইভাবে ট্রিট করতে হবে। যদি আপনার মেডিসিনের ব্যাপারে যদি চিন্তা করেন, যেহেতু ভাস্কুলারটা মেইন প্রবলেম এবং সবার প্রিয় যেগুলো আমরা ফসফোডিএস্টারেজ 5 ইনহিবিটর বলে থাকি, সেটির বিভিন্ন ধরনের মেডিসিন আছে, যেমন আপনার বায়াগ্রা বলেন, সায়ালিস বলেন, লেভিট্রা বলেন, এই ধরনের অনেক মেডিসিন আছে। এগুলো হচ্ছে যে মেডিসিন ওয়াইজ। তারপর আপনার বিভিন্ন ধরনের আরো অনেক মডার্ন টেকনোলজি আছে, আমি জানি না এগুলি আপনি পরবর্তী প্রশ্ন করবেন কিনা, সেই অনেক মডার্ন টেকনোলজি আছে। জি, তারপর আপনার বিভিন্ন ধরনের সাইকোথেরাপি আছে, মানে সেক্স এডুকেশন থেরাপি আছে, কোন জায়গায় প্রবলেম, কোনো মানসিক কিনা সেটি থেকে কিভাবে বের হওয়া যায়। হ্যাঁ, তারপর পারফরমেন্স অ্যাংজাইটিতে যদি কেউ যদি ভুগে থাকেন তো সেই ব্যাপারেও আপনার ট্রিটমেন্ট করা যায়। আর সবচেয়ে বেশি হচ্ছে যে বিশেষ করে আন্ডারলাইং যদি প্রবলেম থাকে, যেমন ব্লাড প্রেশারের প্রবলেম কিনা, ডায়াবেটিসের প্রবলেম কিনা, কোলেস্টেরলের প্রবলেম কিনা, হ্যাঁ, কোনো হাইপোগোনাডিজমের প্রবলেম কিনা, হ্যাঁ, তো তাহলে ওই ধরনের আপনার ট্রিটমেন্টটা মানে সেগুলো আরো বেশি স্পেসিফিক, মানে সেগুলোর দিকে আরো বেশি মনোযোগ দিতে হবে। সেই সাথে ওষুধে কিভাবে এটাতে হেল্প করে? আচ্ছা, একটু সময় নিব, যেহেতু প্রথম থেকে একটু না বললে না হয়। আপনি জানেন যে নাইট্রিক অক্সাইড হচ্ছে যে ভ্যাসোডাইলেটর। এই নাইট্রিক অক্সাইডটা যখন আমাদের নার্ভ থেকে বের হয় তখন আমাদের এন্ডোথেলিয়াম ব্লাডের যে ভ্যাসেলটা আছে, হ্যাঁ, এটি প্রসারিত হয়ে যায়। হ্যাঁ, তখন ব্লাডটা খুব সুন্দর অনেক রক্ত চলে যায়। তো এই যে আমাদের পিনাসেও আপনার যে রক্তনালীটা আছে সেটি কি করে যখন যাওয়ার সাথে সাথে এটি দুই পাশে যে কর্পাস ক্যাভার্নোসা যে মাসলটা আছে সেটির উপর আপনার প্রেসার পড়ে। হ্যাঁ, এট দ্য সেম টাইম সেই নাইট্রিক অক্সাইড আবার কিন্তু আমাদের যে ছোট যে ভ্যানিউলগুলো আছে স্পঞ্জিওসামে, কর্পাস স্পঞ্জিওসামে, সেগুলি কিন্তু কনস্ট্রিক্ট করে ফেলে থাকে, যাতে কোনো অবস্থাতে ব্লাডটা যাতে ব্যাক করতে না পারে। ওই ব্লাডটা প্রসারিত হয়ে ঢুকলো সেটাকে মানে ট্র্যাপ করে ফেললো, আটকে ফেললো, যাতে ওই যে কর্পাস ক্যাভার্নোসাটা যাতে স্ট্রং থাকে এবং যাতে ইরেকশনটা থাকে। হ্যাঁ, তারপর যখন আপনার ইন্টিমেসিটা শেষ হলো তখন কি হয়েছে, এই ফসফোডিএস্টারেজ 5 যেটা বলে থাকি, এটি তখন কি করলো, তখন এটিকে আপনার এই নাইট্রিক অক্সাইডটাকে তখন মেটাবলাইজ করে ফেললো, যার ফলে আর নাইট্রিক অক্সাইডটা তখন সেখানে থাকে না, যার ফলে তখন ওই ভ্যানিউলগুলো এবারে প্রসারিত হয়ে রক্তটা ব্যাক হয়ে যায়, তখন এলিমিনেট হয়ে যায়, তখন আবার সে আগের অবস্থায় থাকে। এই ফসফোডিএস্টারেজ 5 ইনহিবিটর হচ্ছে যে আপনার এই যে এখন বর্তমান যুগান্তকারী মেডিসিন যেগুলি। তাহলে কি সবগুলো একই ধরনের ওষুধ না, এর মধ্যে পার্থক্য আছে? জি, এগুলোর মধ্যে পার্থক্য আছে। যেমন আপনার বায়াগ্রাটা হচ্ছে যে আপনার উইদিন 1 to 2 আওয়ার্সের মধ্যে আপনার ইরেকশন হয়ে থাকে, এবং এটি 24 আওয়ার্স, এভরি 24 আওয়ার্স আপনি নিতে পারেন। ঠিক তেমনি লেভিট্রাও আপনার উইদিন 30 মিনিটসে আপনার ইরেকশন হয়ে থাকে, 24 আওয়ার্স থাকে। হ্যাঁ, কিন্তু সায়ালিসটা কিন্তু এভরি 36 আওয়ার্স টু 48 আওয়ার্স, এভরি 36 আওয়ার্স নিতে হবে, এবং এটি কার্যকর হতে 2 to 3 আওয়ার্স লাগে। বুঝছেন, এই গেল একটা প্রবলেম, একটা মানে অনেক আগে খেতে হবে, এবং এটার কার্যকারিতাও বেশি দীর্ঘ, এবং এটি প্রায় 2 দিনের মতো থাকে। আচ্ছা, এটি একটা। আচ্ছা, আবার বায়াগ্রা আপনার কিন্তু ফ্যাটি ফুডের সাথে ভরা পেটে এটি খেলে কিন্তু আপনার কার্যকারিতা থাকে না। আচ্ছা। আবার এট দ্য সেম টাইম সায়ালিস কিন্তু আপনার একটু ভরা পেটে খেলে অসুবিধা, মানে ফুডের সাথে কোনো রিলেশন থাকে না। তবে এই সব ওষুধগুলো কিন্তু আপনার
CYP3 ইনহিবিটর, যেগুলো গ্রেপ ফ্রুট জুস বলি, গ্রেপ ফ্রুট জুস যেগুলো বড় গ্রেপ ফ্রুট, ওই জুসগুলা খাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, এগুলো সবকিছু মানে কোনো রকম এই যে মানে ফ্রুট জুসগুলো খাওয়া যাবে না, তাহলে তার কার্যকারিতা কমে যাবে। গ্রেপ ফ্রুট বিশেষ করে। তো এই ওষুধগুলোর মানে আপনি যেটা বলছিলেন, তার মানে হচ্ছে যে এই ওষুধগুলি কি মানে একটা মানে ইয়ার জন্য একজন মানুষ যখন চাইবে তখন গ্রহণ করবে সেই অনুযায়ী, নাকি এটা মানে এমন হতে পারে যে সবসময় খেতে হয়? যেমন আপনার কেউ যদি আপনার দরকার হয়, বিশেষ করে ভায়াগ্রা বা লেভিট্রা, এটা এভরি 24 আওয়ার্স আপনি নিতে পারেন, যখন দরকার হবে 1 ঘন্টা আগে খেলে এটা মোটামুটি কাজ করবে। আর যদি আপনি সায়ালিস নেন, যে হ্যাঁ উইকেন্ড আছে ফ্রাইডেতে খেলে অলমোস্ট আপনার সানডে পর্যন্ত এটা কাজ করবে। তো এগুলোর সাইড এফেক্ট কিরকম, পার্শ্ব প্রতিক্রিয়া কিরকম? জি, যেহেতু আপনার এটি ভ্যাসোডাইলেশন করে থাকে, সুতরাং মাথার যে ভ্যাসোডাইলেশন হলে কি হয়, তখন হেডেক হয়ে থাকে, আপনার মুখের এটাতে অনেকটা ফ্লাশিং হয়ে যায়, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল একটু ডিস্ট্রেস হতে পারে, নজিয়া ফিল হতে পারে, হ্যাঁ এই ধরনের। মানে যেটা আমরা যেটা জানি যে রক্তনালী যদি সারা শরীরে প্রসারিত হয়ে যায়, তখন তো ব্লাড প্রেশারটা ড্রপ করতে পারে। জি জি, ওইটা খুবই সুন্দর প্রশ্ন। আপনার এই ধরনের মেডিসিন খেলে যারা বিশেষ করে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন নিয়ে থাকে, একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এই মেডিসিনটাও আপনার তখন কি ওই অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিনটা কি ওই সময়ের জন্য স্কিপ করতে পারে? স্কিপ না, অন্তত লোয়ার ডোজ একটু লোয়ার ডোজ করতে হবে। আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে যেহেতু আমি হার্ট স্পেশালিস্ট, আমি বলবো যে এই জন্য যারা এই ধরনের মেডিসিন নিয়ে থাকেন, অনেক সময় হয়তো তখন যদি হার্টের যেহেতু ব্লাডটা সার্কুলেশনটা বেশি হবে, হার্টের উপর প্রেশারটা বেশি পড়বে, তখন হয়তো অ্যানজানা সিমটম হতে পারে। এবং এরকম যদি হয়ে থাকে, কারো যদি আল্লাহ মাফ করে কেউ যদি হয়তো হসপিটালে যেয়ে থাকেন, অবশ্যই বলবেন যে আপনি এই ধরনের মেডিসিন নিয়েছেন, যাতে ক্যাথ ল্যাবে যাতে খুব আমরা ম্যানিপুলেট করতে পারি মেডিসিনগুলো, ব্লাড প্রেশারটা খুবই ক্লোজলি ওয়াচ করতে পারি, ওইভাবে আইভি ফ্লুইড দিতে পারি, এগুলোর দিকে খেয়াল রাখতে। আমরা যেটা জানি যে এই ধরনের ওষুধ কিন্তু সংগ্রহ করার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না, কারণ অনেক অ্যাপ আছে, সেই অ্যাপগুলো দিয়ে তারা অ্যাপ্লাই করলে বিভিন্ন প্রশ্ন করে তারপরে তাদেরকে সেই ওষুধগুলো প্রেসক্রাইব করে হয়তো বাসায় ওষুধগুলো পৌঁছে দেয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ওষুধগুলির ডোজটা তো রোগী নিজেই হয়তো ঠিক করেন, হ্যাঁ, সে তার মতো করে ভাবেন, সেভাবে ঠিক করেন, সেটা কতটুকু ঠিক বা ডোজটা কিরকম হওয়া উচিত? ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ একদম নেওয়া উচিত না। কোনো সেক্স এডুকেটর এই ধরনের কাছে, কিংবা অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তার, যারা অ্যাপ্রোপ্রিয়েট বলতে আমি কি বুঝাচ্ছি, সাধারণত সেক্সুয়াল হেলথ নিয়ে উরোলজিস্টরা সবচেয়ে বেশি হ্যান্ডেল করে থাকে, এবং উরোলজিস্ট সব উরোলজিস্ট কিন্তু এটিতে মানে এক্সপার্ট না, মানে ওনারা চান না আর কি এই ধরনের। যারা আপনার সেক্সুয়াল হেলথ নিয়ে উরোলজিস্ট, তাদের কাছে যাবেন, অন্য কেউ না। আর যদি টেস্টোস্টেরনের প্রবলেম হয়ে থাকে, অ্যাগেইন উরোলজিস্টরাও করে থাকেন, অ্যাট দ্য সেম টাইম আপনার এন্ডোক্রাইনোলজিস্টও করে থাকেন। তো সুতরাং জানতে হবে যে কোন ডাক্তারের কাছে যাচ্ছেন। যদিও আমরা যে কেউ লিখে দিতে পারি ভায়াগ্রা বা সায়ালিস, না, এটা একদম উচিত না। কারণটা হচ্ছে যে আপনি যে ডোজের কথা বলছেন, এটিকে 5 মিলিগ্রাম লাগবে না 10 মিলিগ্রাম লাগবে না 20 মিলিগ্রাম লাগবে, এক একজনের বডি এক এক রকম। অনেকে হয়তো খুবই সেন্সিটাইজ যে 5 মিলিগ্রামেও কাজ করবে, অনেকে হয়তো এটি 20 মিলিগ্রামও করবে না। এখন প্রথম দিকে যদি আপনি 5 মিলিগ্রাম যদি আপনার যেরকম আশা ছিল সেরকম যদি না হয়ে থাকে, পরবর্তী ডোজে 20 মিলিগ্রাম নিলে এটি কিন্তু আপনাকে পরবর্তীতে প্রিয়াপিজমও করতে পারে। প্রিয়াপিজম হচ্ছে যে খুবই স্ট্রং ইরেকশন, যেটি কোনো অবস্থাতে এটি মানে এটা নিস্তেজ হচ্ছে না, এবং ওইটি যদি থাকে বিশেষ করে 1 থেকে 2 ঘন্টার উপরে, তাহলে আপনি পিনাস করবেন, মানে কি বলে হারাবেন, নষ্ট হয়ে যাবে। তো এটা তো একটা অনেক বড় বিষয়। কাজী যারা এইভাবে নিজে নিজে নিচ্ছেন, তারা কিন্তু একটা ঝুঁকিও নিচ্ছেন সাথে। আর কি সমস্যা হলে বুঝবে যে এটার জন্য হচ্ছে, মানে এরকম কোনো আপনি যে বলছেন হেডেক হতে পারে, আর কোনো উপসর্গ কি আছে? যেগুলির হেডেক বা ফ্লাশিং বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, এগুলো মাইল্ড সিম্পটম, মানে এটা মেনে নিতে হয়। কিংবা আপনি যদি ভায়াগ্রাতে এগুলাতে বেশি হয়ে থাকে, সায়ালিসে কম হয়ে থাকে। তো এই জন্য আমি অনেক সময় সায়ালিসটা প্রেফার করে থাকি। অনেক পেশেন্ট যদি আমাকে বলে, কারণ অনেক কার্ডিওলজি হার্টের রোগীরা কিন্তু এই ধরনের প্রশ্ন নিয়ে আসেন এবং এই ধরনের ওষুধের জন্য আসেন, আমি সাধারণত সায়ালিসের দিকে বেশি প্রেফার করে থাকি।
তো যেটা হচ্ছে যে যদি আপনার ইরেকশন যদি 2 ঘন্টার মধ্যে যদি নিচে না নেমে থাকে অবশ্যই নিকটস্থ ইয়ারে যেতে হবে। আমার মনে আছে আমি যখন ইয়ারে কাজ করি, আমি ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তারও ছিলাম আগে, আমার কাছে একবার এক পেশেন্ট আসছিল, ও এরকম একটা ওষুধ নিয়েছিল প্লাস ওর ফ্রেন্ড আপনার আরেকটা কি রিক্রিয়েশনাল ড্রাগ দিয়েছে, ও জানে না, যার ফলে ওর এটা নিস্তেজ হয় না এবং এখানে ইমার্জেন্সিতে আসছে। আমার মনে আছে আমি ওই দিন 15টা বড় সিসি রক্ত বের করার পরও এটা আমি ইয়ে করতে পারি না, অসম্ভব পেইনফুল ইরেকশন ছিল, অসম্ভব ডিসকমফোর্ট ফিল করছিল। পরবর্তীতে উরোলজিস্টকে ডেকে এনে তারপরে ওআরএ পাঠাতে হয়েছে। জি, এটা একটা বিষয় শুনলাম, অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় যে এই ওষুধটা মানে আপনি যেটা বললেন যে যাদের অন্য সমস্যা আছে, হ্যাঁ, যার টেস্টোস্টেরন সমস্যা বা অন্য হরমোনের সমস্যা বা একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে আছেন, তাদের জন্য তো আসলে সেই সমস্যাটা দূর করা দরকার আগে। জি, এটা তো তার জন্য এই ওষুধটা না, যার টেস্টোস্টেরন লেভেল কম বা অন্যান্য যেটা বললেন লিউটিনাইজিং হরমোন বা ফলিকুলার, তো তাদের জন্য তো আসলে ওই চিকিৎসাটা আগে করতে হবে, রাইট? তো এটাও তো একটা বিষয় যে কার জন্য প্রযোজ্য, এটাও তো একটা বিষয়, কাজে পরীক্ষা নিরীক্ষাগুলো করা দরকার আগে। আমি ভুলে যাওয়ার আগে একটা জিনিস বলতে চাই, অনেক সময় অনেকে কি করে টেস্টোস্টেরনটা নিয়ে থাকে, টেস্টোস্টেরন যদি বেশি নিয়ে থাকে তাহলে ওরা ইনফার্টাইল হয়ে যাবে, ওদের বাচ্চা হবে না, স্পার্ম থাকবে না, এটি একটা জিনিস। আর একটা জিনিস অনেক সময় আপনার বেশি নিলে ওভারডোজ এবং টেস্টোস্টেরন যদি ইয়ে হয়ে থাকে, আপনার ইরেকশন হবে ঠিকই কিন্তু স্পার্মটা কোয়ালিটিটা ইয়ে থাকবে না। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, এটি একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে অনেক সময় আপনারা দেখবেন বাজারে DHEA একটা সাপ্লিমেন্ট আছে, ওইটা আপনার টেস্টোস্টেরনকে আপনার বাড়ায়, কিন্তু কোনো অবস্থাতে 50 মিলিগ্রামের উপরে নেবেন না। 50 মিলিগ্রামের উপরে নিলে আপনার গাইনোকোমাস্টিয়া, এই যে পুরুষদের স্তনটা বড় হয়ে যাওয়া, এগুলো কিন্তু হবে। আর কোনো সাপ্লিমেন্ট আছে? সাপ্লিমেন্ট তো অনেক আছে, যেহেতু আমরা মেডিকেল প্রফেশনে আছে, আপনারা জানেন যে এগুলোর উপর খুব একটা রিসার্চ হয় না, যার ফলে অনেক কিছু জানা যায় না। এরপরও মোটামুটি আমি যতটুকু জেনেছি যে অনেকে অনেক ধরনের সাপ্লিমেন্ট নিয়ে থাকে এবং সাপ্লিমেন্টে আপনার কাজ দিতে পারে। যেমন আপনার বাজারে আপনি অনেক সময় মাকা রুট পাবেন, তারপর আপনি ইউহেমবিন পাবেন, হ্যাঁ, এগুলি কাজ দিতে পারে। অশ্বগন্ধা অনেক সময় বলে যে আপনার স্লিপিং এর ব্যাপারে হেল্প করে থাকে, ইরেকশনের ব্যাপারে হেল্প করে থাকে, কিন্তু একটা ছোট্ট একটা রিসার্চে আমি দেখেছি এটার কোনো প্রভাব আপনার সেক্সুয়াল হেলথে পড়ে না। আর তাছাড়া এমনি যদি সাপ্লিমেন্ট নিয়ে থাকেন, ভাইটামিন ডি, এটি প্রো হরমোন, এটি অনেক কাজ দিয়ে থাকে, বি ভাইটামিন কাজ দিয়ে থাকে, জিঙ্ক, তারপর ভাইটামিন সি, ভাইটামিন সি, হ্যাঁ, তারপর আপনার অ্যালসিট্রেলিন, এটি হচ্ছে যে প্রিকারসার টু দ্য আপনার নাইট্রিক অক্সাইড, তারপর অ্যালার্জিনিন, এগুলি অনেক কাজ দিতে পারে, এবং হর্নি গোট উইট, এই ধরনের অনেক কিছু কাজ দিতে পারে। আচ্ছা, যাদের সবগুলো জিনিস ঠিক আছে কিন্তু হচ্ছে এই ধরনের সমস্যা, তারা কিভাবে প্রতিরোধ করবে? প্রতিরোধের ব্যাপারে ভুলে যাওয়ার আগে আমি সর্বপ্রথম বলবো আপনার সবচেয়ে বেশি যে জিনিসগুলো, আমাদের ওবিসিটির দিকে খেয়াল রাখতে হবে, BMI যাতে ভালো থাকে, কারণ ওবিসিটি মানেই হচ্ছে যে আপনার ফ্যাট মানেই হচ্ছে যে আপনার অ্যারোমাটাইজেশন হয়ে টেস্টোস্টেরনটা ভেঙে ফেলে ফিমেল হরমোনটা আপনার তৈরি করবে। তো সুতরাং বুঝতেই পারছেন কোনো অবস্থাতে পারা যাবে না। আচ্ছা, তারপর অ্যাক্টিভ থাকতে হবে, কিংবা এই ব্যাপারে যদি টেস্টোস্টেরন যদি কম থাকে, মাসল মাস কম থাকে, তাহলে আপনার এই ব্যাপারে হেভি লিফটিং বা অ্যারোবিক এক্সারসাইজ করা যেতে পারে। তারপর ব্যাড হ্যাবিট যেগুলি আছে, স্মোকিং, অ্যালকোহল, এগুলো অবশ্যই বিভিন্ন রিক্রিয়েশনাল ভেরি বিগ ফ্যাক্টর, এটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। তারপর আন্ডারলাইং যে সমস্ত মেডিকেল প্রবলেম আছে, ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরল, এগুলোকে পারফেক্টলি চিকিৎসা করতে হবে। তো অনেক ডিভাইসের কথা আমরা শুনি, সেগুলো কতটুকু কার্যকরী, মানে দু একটা যদি আপনার জানা থাকে বলেন। এটি বলার আগে আরেকটু নতুন, রিসেন্টলি FDA একটা নতুন মেডিসিন আপনার অ্যাপ্রুভ করেছে, এটা হচ্ছে যে অ্যারক্সন জেলটা FDA অ্যাপ্রুভ করেছে, ইউরোপে অলরেডি বাজারজাত আছে, আমেরিকার ফার্মেসিতে এখনো নাই, মানে এটা কি একই রকম ভায়াগ্রার মতোই। এটির ইয়েটা হচ্ছে যে ভালো দিকটা হচ্ছে যে এটির কোনো প্রেসক্রিপশন লাগবে না, এটি আপনি ওভার দ্য কাউন্টারে নিতে পারবেন। এটি হচ্ছে যে জেল, আপনি ইনস্ট্যান্টলি দেওয়ার সাথে সাথে 10 to 15 মিনিটসের ভিতর এটি ইরেকশন হয়ে যাবে। অনেক ধরনের ডিভাইস আছে, আপনার যেটি বলে ভ্যাকিউম পাম্প বলে থাকি আমরা অনেক সময়। ভ্যাকিউম পাম্পটা হচ্ছে যে এটা ভ্যাকিউম করার পরে ইরেকশন হওয়ার পরে ওইটার ভিতরে যে রিং আছে, ওইটি যে পিনাইলের একদম শেষ ভাগে এটি আপনার ব্যান্ড করে ফেলে, যাতে ব্লাডটা যাতে আর ব্যাক করতে না পারে। হ্যাঁ, তো সেটিতে ইরেকশন থাকে। তারপর পিনাল ইমপ্ল্যান্ট আছে, সেটি খুবই সার্জিক্যাল প্রসিজার, যেটিকে একটি টেস্টিক্যালে আপনার এটি পাম্প করে থাকে এবং যার ফলে ইরেকশন অনেক বেশি থাকে। আমার উরোলজির সার্জিক্যাল রোটেশনে আমি একটু দেখেছিলাম এরকম। তারপর আরেকটা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের প্রস্টাগ্ল্যান্ডিন
অ্যালফ্রোস্টিডল, এটি আপনার ইন্টারক্যাভার্নাস মাসলের মাধ্যমে ইনজেকশনও নেওয়া যেতে পারে এবং ইরেকশন হয়ে থাকে, এবং আবার প্যালেট হিসাবে আপনার ইউরিথ্রা, যেখান দিয়ে আমাদের প্রস্রাব বের হয়ে থাকে, সেখানে একটা ছোট্ট একটু প্যালেট দিলেও ওইটাতেও আপনার ইরেকশন হয়ে থাকে। তো দোনো দিকেই আপনার কাজ করে। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আমরা যতটা সম্ভব কথা বলেছি, এবং যেটা বুঝলাম আপনার আলোচনা থেকে যে আসলে সবার ক্ষেত্রে যে ওষুধ লাগবে সেরকম কোনো বিষয় নয়, প্রথমে আসলে জানতে হবে। তো আপনাকে অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি লাস্ট মুহূর্তে একটা কথা বলবো, যেগুলি আপনার হার্টের জন্য ভালো সেগুলি আপনার সেক্স হেলথের জন্য ভালো। হার্টের সাথে সেক্সুয়াল হেলথের একটা অঙ্গাঙ্গিভাবে একটা সম্পৃক্ততা আছে। তো এগেইন ধন্যবাদ সবাই। যে কারণে আপনি শুরুতেই বলেছেন এটা একটা বড় বিষয়। কাজী মানে হার্ট যদি ভালো থাকে তাহলে আপনার সেক্সুয়াল হেলথটাও ভালো থাকবে। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। ভবিষ্যতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।